হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসি জিডি 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2024-এর যে শিফট 2-এ যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামটার আমরা ম্যাথ সলভ করব। তোমরা অনেকেই জিআই সলভ করতে বলছো এই এসএসসি জিডির, তো এর পরের ক্লাসে আমরা এই 22 ফেব্রুয়ারি 2024-এর যে শিফট 2 আছে এটার জিআইও সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের ফুল পিডিএফ, অর্থাৎ এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেগুলো আছে, আমি পুরো পিডিএফটা পাঠাচ্ছিলাম টেলিগ্রাম গ্রুপে, তো সেখানে পিপিটি হয়ে চলে যাচ্ছে, পিডিএফ কিন্তু আপলোড হচ্ছে না। তাহলে তার জন্য আমি এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিতে পারিনি। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 27, 36, 56, 12 এবং 10 দ্বারা পূর্ণ বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা কোনটা? যেন এই অপশানগুলো, যদি এই অপশানগুলো যেমন এই 1 নম্বরটা ঠিক আছে, যদি এখানে 1 নম্বরটা না থাকতো আমাদের সবটি অপশান চেক করতে হতো। কি করে চেক করতাম? 27 দ্বারা, এবার 27 9 দ্বারা 2 দ্বারা, 9 দ্বারা 3 দ্বারা একবার যেতে, 36 4 দ্বারা একবার যেতে হতো, 9 দ্বারা একবার যেতে হতো, 56 7 দ্বারা 8 দ্বারা। কিন্তু এখানে এইভাবে যদি প্রতিটা তুমি চেক করতে যাও তো তোমার অনেকটা টাইম কিন্তু, মানে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তো এখানে সরাসরি দেখো, এখানে যেহেতু 10 আছে, শেষে 0 আছে, এখানে 10 আছে, সুতরাং এখানে আমাদের শেষে 3 4 4 এগুলো থাকলে হবে না। 10 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষে 0 থাকতে হবে। ঠিক আছে, তো এখানে একটা অপশানে কিন্তু শেষে 0, সুতরাং অপশান 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ফলো করতে হবে পরীক্ষা হলে, তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেকটা হয়ে যাবে। এবার এই অঙ্কটাতে হয়তো 2 সেকেন্ড, মানে দেখা মাত্রই উত্তর করতে হতো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, অন্য অঙ্কতে হয়তো 1 মিনিট লাগতো। এইভাবে টাইমটাকে ম্যানেজমেন্ট হয়। একজন ব্যক্তি 1 টাকায় 20টি দরের কিছু কলম কিনে 1 টাকায় 15টি দরে বিক্রি করলে তার লাভের শতকরা হার কত? একটা কিনছে, একটা বিক্রি করছে, তাহলে একটা হচ্ছে ক্রয় মূল্য সিপি আর একটা হচ্ছে এসপি বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য কি? 20টির দাম হচ্ছে 1 টাকা। ঠিক আছে, আমরা টাকাটাকে এক সাইডে লিখবো যে 20টার দাম 1 টাকা, মানে এই 20টা কলমের দাম 1 টাকা, মানে সবসময় আমরা একটা কলমের দাম বের করবো। তাহলে একটা কলমের দাম কত? 1/20 টাকা, মানে এই টাকাটাই কী করেছে? কিনেছে। আর বিক্রি করেছে কত টাকায়? 15টা কলমের দাম 1 টাকায় সে বিক্রি করেছে, তাহলে একটা কলমের দাম কত? তাহলে 1/15 টাকায় কিন্তু বিক্রি করেছে। তাহলে 1/20 টাকায় কিনেছে, 1/20 টাকায় কিনেছে, 1/15 টাকায় বিক্রি করেছে। তাহলে এটাকে 15 আর 20 লসাগু 60 হয়, এটাকে 60 দিয়ে গুণ করো, এইদিকেও 60 দিয়ে গুণ করো, তাহলে এখানে ভগ্নাংশটা আর থাকবে না। তাহলে 3 20 60, আর এদিকে হচ্ছে 4 15 60। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ কত? 1 টাকা লাভ। কত টাকার মধ্যে লাভ করছো? 3 টাকার মধ্যে, মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করে দাও। তাহলে ওপরে 100 তলায় 3, 100 তলায় 3 মানে হচ্ছে 33.3333, এর কোনো শেষ নেই। ঠিক আছে, এত শতাংশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 3, এই যে সরল যেটা আছে, প্রথমে যোগ বা বিয়োগ যাই থাকুক, তার আগে যদি গুণ ভাগ থাকে সেটার কাজ করব। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 126 হলো। তারপরে যোগ চিহ্ন, এবার এর বিয়োগ আছে, 3 25 75 করে দাও। বিয়োগ 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 5 দুগুণে 10। ঠিক আছে, মানে 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 10 হবে। এবার প্রথমে যোগের কাজটা করতে হয়, তাহলে 5 আর 6 হচ্ছে 11, 9 10, 201। সেটা থেকে যদি 10 মাইনাস করি তাহলে কত হবে? 191 হবে, 191। ঠিক আছে, অপশান 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3টি সংখ্যার অনুপাত এত এত এত, 3টি সংখ্যার যোগফল এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? এই অঙ্কটা এক্স ধরেও হবে না এক্স ধরলেও হবে, কিন্তু যদি এখানে 3টি সংখ্যার যোগফলের জায়গায় গুণফল বলা থাকতো তাহলে তবে কিন্তু 3টাকেই কিন্তু এক্স ধরতে হতো, এটা মাথায় রাখবে। সুতরাং এখানে আমাদের এক্স ধরে অঙ্ক করাই ভালো। যে যোগ বলা থাকলে 3টে, অর্থাৎ এই 6x প্লাস 8x প্লাস 9x, এটাকে যোগ করে দেবো, তখন পরীক্ষা হলে তখন মনে থাকবে না। এটা ইকুয়াল টু 460। আর যদি গুণ বলা থাকতো তাহলে 6x গুণিত 8x গুণিত 9x, এভাবে করব। ঠিক আছে, 9 6 15, 5 অর্থাৎ 23x, এটাকে যোগ করলে কত হচ্ছে? 23x, এটা ইকুয়াল টু হচ্ছে 460। এক্স ইকুয়াল টু কত হবে? 23 দুগুণে 46, 20। তাহলে এক্সের ভ্যালু যদি 20 হয়, বৃহত্তম সংখ্যা কোনটা আমাদের? 9x। বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9 বা 9x। তাহলে 9x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 20, তাহলে 9 × 20 অর্থাৎ 180 হয়ে যাবে সঠিক অ্যান্সার।
মনীষ একটি কাজ 48 দিনে সম্পূর্ণ করতে পারে। মনীষের নেওয়া সময়ের অর্ধেক সময়ে প্রতাপ একই কাজ সম্পন্ন করতে পারে। তাহলে মনীষ যদি 48 দিনে কাজটা করতে পারে, তাহলে প্রতাপ এর অর্ধেক সময় অর্থাৎ 24 দিনে কাজটা করতে পারবে। দুজনে মিলে মোট কাজের 1/4 অংশ কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে মোট কাজ কত হবে? 48 আর 24-এর লসাগু হবে 48 ইউনিট। 48কে 48 দিয়ে ভাগ করলে 1, আর 24 দুগুণে 48। তাহলে এই মোট কাজের 1/4 অংশ কাজ করতে হবে। তাহলে মোট কাজ কত? 48 ইউনিট কাজ। তাহলে এই 48 ইউনিটের 1/4 অংশ মানে কত? 4 12 48, অর্থাৎ এই 48 ইউনিটের 1/4 অংশ মানে হচ্ছে 12 ইউনিট কাজ। এই 12 ইউনিট কাজটা কারা করতে হবে? দুজন মিলে। অর্থাৎ দুজন মিলে কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। 3 ইউনিট করে 12 ইউনিটের কাজটা 3 4 12, অর্থাৎ 4 দিন সময় লাগবে। ঠিক আছে, 4 দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি শ্রেণীতে 40% ছেলে মেয়েদের সংখ্যা 54 হলে শ্রেণীতে ছেলেদের সংখ্যা কত? তাহলে এখানে বয়েজ যদি 40% হয়, তাহলে গার্লস কত হবে? গার্লস হবে নিশ্চয়ই 60%। টোটাল পার্সেন্টেজের অঙ্ক 100 ধরে করতে হয়। বয় যদি 40%, তাহলে গার্লস হচ্ছে 60%। 0 কেটে দাও। তাহলে মেয়েদের সংখ্যায় আমরা পেলাম 6 ইউনিট, কিন্তু এখানে কত বলা আছে? এখানে বলা আছে 54। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 54। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6 9 54। তাহলে 1 ইউনিটের ভ্যালু 9। তাহলে ছেলেদের সংখ্যা কত? তাহলে 1 ইউনিটের ভ্যালু 9। তাহলে এখানে ছেলেদের সংখ্যা হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 9 36। তাহলে বয়ের সংখ্যা কত? 36টা। এম এর মান কত হলে এই 5 8 5 2 4 এম সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? তাহলে সংখ্যাটাকে আমরা লিখছি যে 5 8 5 2 4 এম। ঠিক আছে, 4 এম। এবার 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? পুরো অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তবে পুরো সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে। অঙ্কদ্বয়ের যোগফল মানে কি? এই 5 যোগ 8 যোগ 5 যোগ 2 যোগ 4 যোগ এম। ঠিক আছে, এবার এটাকে যোগ করে আমাদের এটাকে 9 দ্বারা ভাগ হতে হবে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হবে? দেখো, 8 2 10, 5 5 10, অর্থাৎ 20 20 4 24। 24-এর সাথে কত যোগ করলে সেটা আমাদের 9 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, 24-এর সাথে এম এর মান কত নিলে সেটা 9 দ্বারা ভাগ হবে। তাহলে 24-এর জায়গায় যদি আমরা 3 নিই, দেখো 24-এর জায়গায় প্রথমে যদি এখানে 2 নাও, তাহলে এখানে 26 হচ্ছে, 9 দ্বারা ভাগ যাবে না। যদি 7 নাও 31 হচ্ছে, 8 নাও 32 হচ্ছে, তাহলে একটাই অপশান আছে 3। তাহলে 24-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে? 24-এর সাথে 3 যোগ করলে 27 হবে, সেটা আমাদের 9 দ্বারা কিন্তু ভাগ যাবে। তাহলে অপশান আমাদের 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 8 12 8 24-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী? মানে গসাগু বের করতে হবে। আর গসাগু এটাকে এইভাবে ভাঙতে পারো। 12টাকে ভাঙো, প্রথমে 4 গুণিত 3 12 হয়। তারপরে হচ্ছে 8, এটাকে ভাঙো 4 গুণিত 2 8 হয়। আর এই 24টাকে ভাঙো 4 গুণিত 6 24 হয়। প্রতিটার মধ্যে যেটা কমন থাকবে সেটা হয়ে যাবে আমাদের গসাগু। তাহলে প্রতিটার মধ্যে দেখো 4ই কমন আছে শুধু। ঠিক আছে, তাহলে 4 হয়ে যাবে গসাগু। একটি পণ্যের মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইস ও বিক্রয় মূল্য হলো যথাক্রমে 7600 ও 6688। তাহলে ছাড়ের শতকরা হার কত? তাহলে এখানে বিক্রয় মূল্য যেটা অর্থাৎ লেখা আছে সে দামটা হচ্ছে 7600 টাকা। ঠিক আছে, বিক্রি করেছে কত টাকায়? সেলিং প্রাইস সেটা হচ্ছে 6688 টাকায়। তাহলে কত টাকা ছাড় দিয়েছে? তাহলে ছাড় দেখো 7600 থেকে এটাকে মাইনাস করে দাও, তাহলে এই টাকাটা ছাড় দিয়েছে। তাহলে 8 2 10, 9 1 10, 1 7 9, এই 912 টাকা ছাড় দিয়েছে। এবার ছাড় শতকরা ছাড় বের করতে হবে। তাহলে শতকরা ছাড়ের ফর্মুলাটা কি? যে ওপরে ডিসকাউন্ট, তলায় সবসময় মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের ওপর ছাড় দেওয়া হয়, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে ডিসকাউন্ট হচ্ছে 912 টাকা, তলায় মার্কেট প্রাইস হচ্ছে 7600 টাকা, ইন্টু হচ্ছে কি 100। তাহলে এদিকে 0 0 কাটা দাও। তাহলে এদিকে এই 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 4 কে 4 4 9 36, 4 দিয়ে কাটা দাও, 4 দুগুণে 8 1, 4 দুগুণে 8 4 8 32। তাহলে 19কে 19 3 19 দুগুণে 38 12। তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হচ্ছে? 12। তাহলে এখানে আমাদের যে ছাড় সেটা হচ্ছে কত? 12% ছাড়, অপশান 4।
কোশ্চেন 10, একজন ব্যক্তি একটি পণ্য কিনে সেটি 20% লোকসানে বিক্রি করেছেন। যদি তিনি এটি 30% কম দামে কিনে আরও 125 অধিক দামে বিক্রি করতেন তাহলে তার 50% লাভ করতেন। পণ্যটির ক্রয় মূল্য কত? পণ্যটির ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তাহলে 20% লোকসানে সে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য সে কত টাকা করেছে? নিশ্চয়ই 80 টাকায় বিক্রয় করেছে। সে যদি 30% কম দামে কিনে, অর্থাৎ এই 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকার জায়গায় সে যদি কিনতো কত? 30% কম, অর্থাৎ 70 টাকায় কিনতো, তবে কি করতো? 125 টাকা অধিক দামে বিক্রি করলে তার 50% লাভ হতো। তাহলে সে যদি 70 টাকায় কিনে তার 50% লাভ হতো, এটাকে বের করো। তাহলে 70 টাকার 50% লাভ মানে কত? তাহলে এদিকে হচ্ছে 150, ওপরে তলায় হচ্ছে 100, তাহলে ওপরে 150-র একটা শূন্য, তলার 100-র একটা শূন্য কাটা যাবে। 7 15 105, তাহলে 105 টাকায় বিক্রি করতো। তাহলে এখানে এটা 80 টাকা বিক্রয় মূল্য, এখানে 105 টাকা বিক্রয় মূল্য, তাহলে কত টাকা অধিক দাম হচ্ছে? এখানে হচ্ছে 25 টাকা অধিক দাম, ঠিক আছে। কিন্তু এখানে বলা আছে 125 টাকা অধিক দাম, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? 125, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, আর ক্রয় মূল্যটাকে আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 5 গুণিত 100 সমান হচ্ছে 500 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 500 টাকা হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। রাকেশ মহেশ পুনিশ একটি কাজ 20 মিনিটে একটি চেয়ার করতে পারে। রাকেশ মহেশ একসাথে 25 মিনিটে, ওই চেয়ারটি পুনিশ একা কত সময় নেবে? তিনজন আছে, রাকেশ, মহেশ আর একটা হচ্ছে পুনিশ। কত দিনে কাজটা করছে? 20 মিনিট, কত মিনিটে একটি চেয়ার করে? 20 মিনিটে। আর রাকেশ প্লাস মহেশ মিলে কাজটা করে কত দিনে, কত মিনিটে? 25 মিনিটে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 20, আর 25-এর লসাগু হচ্ছে 100 ইউনিট। 100 ইউনিট হলে তিনজনে তারা কত ইউনিট কাজ করবে? 5 ইউনিট। আর এরা দুজনে মিলে কত ইউনিট কাজ করবে? 100কে 25 দিয়ে ভাগ করে, অর্থাৎ 4 ইউনিট। তাহলে পুনিশ একা কত সময় নেবে? তাহলে পুনিশের এফিসিয়েন্সিটা বের করো। তাহলে রাকেশ আর মহেশ মিলে কত ইউনিট? 4 ইউনিট কাজ করছে, তাহলে রাকেশ আর মহেশ মিলে 4 ইউনিট কাজ করছে, তাহলে পুনিশ নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো এখানে 5 ইউনিট হবে। তাহলে পুনিশ 1 ইউনিট করে কাজ করছে, তাহলে 1 ইউনিট করে এই 100 ইউনিটের কাজটা তাদের কত মিনিট সময় লাগবে? তাহলে 100 মিনিট সময় লাগবে পুনিশের, তাহলে 100 মিনিট হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। XYZ তিনজন ছাত্র, এক্স পেয়েছে ওয়াইয়ের থেকে 40% বেশি এবং জেডের থেকে 20% কম। তাহলে ওয়াই যদি 480 নম্বর পায় তবে জেডের প্রাপ্ত নম্বর কত? তিনজন পেয়েছে এক্স, ওয়াই, জেড। এবার কি বলা আছে? এই এক্স পেয়েছে কি ওয়াইয়ের থেকে 40% বেশি আর জেডের থেকে 20% কম। জেডকে যদি 100 ধরি তাহলে এক্স কত পাবে? 20% কম, মানে 80 পাবে। আবার ওয়াইয়ের থেকে 40% বেশি, এবার ওয়াইকে যদি 100 ধরি তাহলে এক্স কত পাবে? 140 পাবে। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এটাকে এবার কি করো? অনুপাতের আকারে নিয়ে চলে এসো। তাহলে এদিকে প্রথমে একটা 0 0 তো কেটে দাও, তাহলে এদিকে 0 0 যদি কাটা দাও, তাহলে এখানে এক্স হচ্ছে 8, এখানে এক্স হচ্ছে 14, তাহলে 8 আর এখানে আমাকে এক্সকে সমান করতে হবে, তাহলে 8 আর 14 লসাও কত? তাহলে এখানে 8, আর একটা কাজ করো, এখানে 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো এটা 5, তাহলে সুবিধা হবে। তাহলে এদিকে 2 দিয়ে কাটো 7, আর এদিকে 2 দিয়ে কাটো 5। এবার দেখো যে এক্স এখানে 4, এখানে 7, তাহলে এটাকে এক্সকে সমান করতে হবে, তাহলে এদের লসাগু হচ্ছে 4 7 28, তাহলে এখানে 28 যদি করতে হয় তাহলে এটার সাথে আমাদের 7 গুণ করতে হবে, ঠিক আছে? এটার সাথে 7 গুণ করতে হবে। আর এদিকে আমাদের এই যে এবার ওপরে দেখো এখানে ওয়াইয়ে কিছু নেই কিন্তু, ঠিক আছে? এখানে জেডে আছে, তাহলে ওপরের সাথে ওপর গুণ করব, ওপরে এটার সাথে 7 গুণ করলাম, তাই আমরা জেডের সাথেও 7 গুণ করলাম। এখানে 28 করতে গেলে এটাকে 4 করতে হবে, এটাকে আমাদের 5, এটাকেও 4 করতে হবে, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 4 7 28 পেলাম। ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 4 5 20 পেলাম। জেডের ভ্যালু কত পেলাম? 5 7 35 পেলাম। এবার এখানে ওয়াইয়ের ভ্যালু কত বলা আছে? 480 নম্বর বলা আছে, আর এখানে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 20 পেলাম। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত? 480, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? মানে এটার হচ্ছে 24 গুণ, 24 দুগুণে 48, এটার 24 গুণ, তাহলে জেডের প্রাপ্ত নম্বর কত? তাহলে 35-এর সাথে এবার এটার 24 গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটার
24 গুণ করে দাও, 100 5 20 100 5 24 120 শূন্য হাতে থাকলো 12, 3 20 60, 3 4 12, 72 আর যদি 12 যোগ করি তাহলে কত হবে 84, তাহলে এখানে হচ্ছে 840। তাহলে এখানে জেডের যে ভ্যালু হবে সেটা হবে 840। এখানে এক্সের ভ্যালু চাইলে কি করতাম, আমরা এক্সের সাথে গুণ করতাম, ঠিক আছে, মানে এটার 24 গুণ করতাম, তাহলে আমাদের এক্সের ভ্যালুটা বের হয়ে যেত। এখানে আমাদের জেডের ভ্যালু চেয়েছে, তাহলে এখানে 840 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি অর্থরাশির ওপর বার্ষিক 10% হারে 8 বছরের সরল সুদ 8000 টাকা। একই অর্থরাশির ওপর মানে একই টাকার ওপর, তাহলে এখানে প্রথমে আমাদের টাকাটা বের করতে হবে, ঠিক আছে। একই অর্থরাশির ওপর বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রথমে আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি? প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, নিচে রেট ইন্টু টাইম, ঠিক আছে, রেট ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট বলা আছে, সরল সুদ বলা আছে 8000 টাকা, তাহলে এখানে আমরা 8000 টাকা লিখলাম। নিচে রেট কত বলা আছে? রেট বলা আছে 10% হারে, আর টাইম বলা আছে 8 বছরের, তাহলে ইন্টু 8। তাহলে এইদিকে আমাদের এই 8 দিয়ে টাকাটা দিলে কত হবে? 8 দিয়ে টাকাটা দিলে হবে 1000, আর এদিকে একটা শূন্য কেটে দাও, তাহলে এদিকে কত হচ্ছে? প্রিন্সিপালটা হচ্ছে 10,000 টাকা। এবার এই টাকাটার 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 10% হারে 10% মানে কত? 1/10, তাহলে এবার 10,000 টাকার 3 বছর, অর্থাৎ এইভাবে 3 বারই করো। 10,000 টাকার এই রেটটা কত? 10%, 10% মানে কত? 10% উঠে তলায় 100, তাহলে একটা শূন্য কেটে হবে 1/10, তাহলে 10,000 টাকার 1/10 মানে 10,000কে যদি 1/10 দিয়ে গুণ করি একটা শূন্য কাটা যাবে। তাহলে প্রথম বছর 1000 টাকা, দ্বিতীয় বছর 1000 টাকা, তৃতীয় বছর 1000 টাকা, এই তিনটা হচ্ছে আমাদের সরল সুদ। সুদের এবার সুদ কাটবে, এবার 1000 টাকার আবার 1/10 দিয়ে গুণ করলে একটা শূন্য কাটবে, তাহলে এই 100 টাকা তার পরের মাসে যুক্ত হবে, পরের বছরে। এবার প্রথমেরটা আবার তৃতীয় বছরে যুক্ত হবে, দ্বিতীয়টার আবার তৃতীয় বছরে যুক্ত হবে, আর এই 100 টাকার আবার 1/10 মানে কত? 10 টাকা, সেটা তৃতীয় বছরে যুক্ত হবে। এবার এখানে কি বলা আছে? এখানে বলা আছে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমাদের এই টোটালটাকে যোগ করে দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে 1000, 2000, 3000, 3310, ঠিক আছে, এটাকে যোগ করলে কত হবে? 3310, এটাই হয়ে যাবে আমাদের সিআই, চক্রবৃদ্ধি সুদ। একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় বয়স 17 বছর। যদি 32 বয়সী একজন নতুন ছাত্র ক্লাসে যোগ দেয় তাহলে এই 15 জন ছাত্রের গড় বয়স কত? 14 জন ছাত্রের যে গড় বয়স হচ্ছে 17 বছর, তাহলে মোট বয়স কত হবে? তাহলে 14 × 17, এটা হচ্ছে মোট বয়স। অ্যাভারেজের সাথে সংখ্যা গুণ করলে টোটালটা পেয়ে যাব। তাহলে 7 14 98 এর 8, 14কে 14 আর 9 হচ্ছে 23, 238। এর সাথে কি হলো? 32 বছর বয়সী একজন ছাত্র যোগ হলো। এর সাথে যদি 32 বছর বয়সী ছাত্রের যোগ হলো, তাহলে এখানে 14 জন ছিল, একজন যোগ হলো, মানে 15 জন ছাত্রের স্টুডেন্টের যে মোট বয়স সেটা কত পাবো? 60 70 270 বছর। এটা হচ্ছে 15 জন ছাত্রের মোট বয়স 270 বছর। এবার 15 জন ছাত্রের গড় বয়স চেয়েছে, তাহলে এখানে টোটাল যে বয়সটা, টোটাল বয়সটা কত? 270 বছর। সেটাকে কতজন ছাত্র আছে? 15 জন, 15 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা গড় পেয়ে যাব। 3 5 15, 3 9 27, 5 18 90, ঠিক আছে। তাহলে 18 বছর 15 জন ছাত্রের যে গড় বয়স সেটা হবে 18 বছর। S1 S2 এর প্রাপ্ত নম্বরের গড় S2 S3 প্রাপ্ত নম্বরের গড়ের থেকে 35 বেশি। যদি S3 এর প্রাপ্ত নম্বর 75 হয় তাহলে S1 এর প্রাপ্ত নম্বর কত? এই অঙ্কটা ঘুরিয়ে দেওয়া আছে একটু, কিন্তু অঙ্কটা যদি অঙ্কটা একটু ডিটেলসে করো তাহলে অঙ্কটা বুঝে যাবে। মানে যেভাবে বলা আছে সেইভাবে যদি অঙ্ক করতে যাও অঙ্কটা মিলে যাবে। S1 আর এই S1 প্লাস S2 যে গড় সেটা কি? S2 আর S3। তাহলে এখানে প্রথমে আমি একটু S3টাকে লিখছি প্লাস S2, এটাকে একটু ঘুরিয়ে লিখলাম। গড়ের থেকে 35 বেশি, তাহলে এটার গড় যদি x হয়, এটার গড় যদি x হয়, তাহলে এর গড়টা কত হবে? 35 বেশি মানে x প্লাস 35 হবে। তাহলে এখানে দুজনের গড় হচ্ছে এত, আর এখানে দুজনের গড় হচ্ছে এত, তাহলে
মোট কত হবে, মোটটা সবসময় আমাদের বের করতে হয়। তাহলে এখানে মোট হবে, তাহলে দুজনের গড় হচ্ছে এত, তাহলে মোট হবে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করে দাও, এটা হচ্ছে মোট। তাহলে 2x প্লাস 70, তাহলে এটাকে আমরা গুণ করলে কত হবে 2x প্লাস 70। এবার এটাকে আমি প্রথমে S3টা কেন লিখলাম, এটা আগে লেখা বা এটা আগে লেখা একই কথা। তাহলে এটাকে আমি S2 এর সামনে S2টা লিখলাম, কারণ এটাকে আমি একটু যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে প্রতিটা যখন প্লাস আছে তাহলে প্রতিটাকেই মাইনাস করতে হবে, তাহলে এখানে প্লাস মাইনাস তো এটা কাটা যাবে, তাহলে S1 মাইনাস S3 এটা ইকুয়াল টু কত, তাহলে 2x প্লাস 70 মাইনাস 2x, মানে প্রতিটাকে আমি বিয়োগ করে দিলাম। তাহলে এদিকে আমাদের দেখো S1 আর S3-র ভ্যালু বলা আছে 75, তাহলে S1 মাইনাস S3-র ভ্যালু কত বলা আছে 75, এটা ইকুয়াল টু কত দেখো প্লাস 2x মাইনাস 2x কাটবে, এটা ইকুয়াল টু 70। তাহলে S1 ইকুয়াল টু কত হবে, তাহলে 70 মাইনাস 75টা সমানের এদিকে প্লাস 75, তাহলে এদিকে হচ্ছে 145, তাহলে S1-এর যে প্রাপ্ত নম্বর সেটা হবে 145। তিনটি সংখ্যার যোগফল 123, প্রথম দ্বিতীয় এত এত, দ্বিতীয় তৃতীয় অনুপাত এত এত, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রথম অ্যান্ড দ্বিতীয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, আর সেকেন্ড আর থার্ড, তাহলে এখান থেকে এগুলো না লেখাও দরকার আছে, না লিখলেও হবে যে 3:4 প্রথমে লেখো, আর তার নিচে লেখো যে 3:5। তাহলে প্রথম সংখ্যাটা কী হবে, প্রথমের সাথে প্রথম গুণ করে প্রথমটা পেয়ে যাব, তাহলে 9, কোনাকুনি গুণ করলে দ্বিতীয়টা পেয়ে যাব, আর এদিকে 4 5 20 শেষেরটা পেয়ে যাব, শেষের সাথে শেষ গুণ করলে, তাহলে তিনটে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম 9:12:20। তাহলে এদিকে কত হচ্ছে যে টোটাল যোগফলটা কত, তাহলে 9 আর 12 যোগ করলে কত হচ্ছে 21, আর এদিকে হচ্ছে 41। টোটাল তিনটে সংখ্যার যোগফল পেয়ে গেলাম আমরা কত 41 ইউনিট, কিন্তু এখানে বলা আছে কত 123। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3 হবে। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটি কোনটা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 12, তাহলে এখানে 12 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 3 12 36, মানে 3 × 12 সমান হচ্ছে 36, অপশান 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি মূলধনের ওপর 5 বছরের সরল সুদ মূলধনটির 20% সমান, তাহলে কত বছরে মূলধনের সমান হবে, কত বছরের সুদ মূলধনের সমান হবে। অঙ্কটা অনেকটাই ঘুরিয়ে আছে, যদি অঙ্কটা যেভাবে বলবে সেভাবে আমি অঙ্ক করব, মানে অঙ্ক এমনই একটা সাবজেক্ট সে নিজেই বলে দেবে যে অঙ্কটা কী করতে হবে। প্রথমে বলা আছে 5 বছরের যে সরল সুদটা মূলধনের 20% সমান, তাহলে 5 বছরের সরল সুদ অর্থাৎ ইন্টারেস্ট সমান কি 20% মূলধনের 20% সমান। তাহলে মূলধন যদি পি হয় এটার 20% অর্থাৎ 20% উঠে কি হয় তলায় 100 হয়, কোনাকুনি গুণ করো, তাহলে 100 ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে পি 20p। এবার ইন্টারেস্ট প্রিন্সিপাল বাই ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে, ইন্টারেস্টের সাথে কত গুণ হয়ে আছে 100, তাহলে ওপরে 100 তলায় হচ্ছে 20। তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ কত টাকা হবে, সুদ হবে 20 টাকা। এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার পরের এসে চলে এসো, কত বছরের সুদ মূলধনের সমান হবে, কত বছরের সুদ মূলধনের সমান হবে। তাহলে এখানে কত বছরের সুদ, তাহলে এখানে ইন্টারেস্ট ইকুয়াল টু কি, ইন্টারেস্ট ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে PRT/100, এটা জানো PRT/100। কত বছরের সুদ মূলধনের সমান হবে, মানে সুদটা কি হবে মূলধনের সমান, তাহলে মূলধন কত আছে এখানে, মূলধন হচ্ছে 100, তাহলে এখানে আমরা সুদটা কত হতে হবে মূলধনের সমান মানে 100 হতে হবে, সমান প্রিন্সিপাল কত আছে এখানে, এবার PRT/100, আর এখানে আর এবার দেখো এখানে টাইম দেওয়া ছিল 5 বছর, টাইম দেওয়া ছিল কি 5 বছর টাইম দেওয়া ছিল, প্রিন্সিপাল দেওয়া ছিল, এই ইন্টারেস্ট দেওয়া ছিল, সুতরাং এখান থেকে আমরা রেটটা বের করতে পারবো, কারণ এখানে আমাদের রেটের দরকার আছে। তাহলে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে 20 আছে, নিচে প্রিন্সিপাল কত আছে 100 ইন্টু টাইম কত আছে 5 বছর, 4 5 20 অর্থাৎ 4% রেট। কারণ এবার এই রেটটা আমাদের এখানে দরকার হবে। প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 100, রেট কত পেলাম 4%, টাইমটা আমাদের বের করতে হবে যে কত বছরে, তাহলে এখানে টাইমটাকে আমরা টিটা রেখেই দিলাম, তলায় হচ্ছে 100, এই 100 100 কাটা দাও সমানের সামনাসামনি কাটা যায়, তাহলে 4 25 100, তাহলে টাইম ইকুয়াল টু কত, টাইম ইকুয়াল টু হচ্ছে 25 বছর হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার।
একটি পণ্যের ওপর 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ হয়েছে, কোনো ছাড় না দিলে লাভের শতকরা হার কত? প্রথমে 10% ছাড়, 10% ছাড় মানে হচ্ছে 1/10 ডিসকাউন্ট যদি বলা থাকে নিচেরটা মার্কেট প্রাইস হয়, যে 10 টাকা যদি লেখা থাকে 1 টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হবে 9 টাকা। এবার বলা আছে 10% লাভ হয়েছে, তাহলে 10% লাভ মানে হচ্ছে 1/10 প্রফিট বলা থাকলে নিচেরটা কি হয়? নিচেরটা হয় ক্রয় মূল্য। ঠিক আছে, যে 10 টাকায় কিনে 1 টাকা প্রফিট মানে বিক্রয় মূল্য কত টাকা? 11 টাকা বিক্রয় মূল্য। এবার 11 টাকা যদি বিক্রয় মূল্য, এবার এটাও হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। যেখানে আমরা শেষ করব, মানে এই শেষেরটাই শেষ করলাম যে 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 9, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 9/11। তাহলে এখানে ক্রয় মূল্য কত সেটা বের করো। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 90/11, এটা হচ্ছে আমাদের 10 ইউনিটের ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে এবার আমাদের মার্কেট প্রাইস আর ক্রয় মূল্যটা বের করো। তাহলে মার্কেট প্রাইস কত আছে? এখানে আমাদের 10 আছে মার্কেট প্রাইস, আর ক্রয় মূল্য কত পেলাম? ক্রয় মূল্য পেলাম 90/11টাকে যদি উঠাতে চাই এই কোনাকুনি গুণ করে দিতে হয়। তাহলে এটাকে গুণ করলে হবে 110। লেখা আছে 110 টাকা, কিনেছে 90 টাকায়। সে যদি ছাড় না দিত, অর্থাৎ লেখা আছে 110 টাকা, কিনেছে 90 টাকায়, সে যদি ছাড় না দিত মানে 110 টাকাতেই সে বিক্রি করত। এটা লেখা আছে 110 টাকা, সে যদি ছাড় না দিত তাহলে অবভিয়াসলি সে 110 টাকায় বিক্রি করত। তাহলে তার লাভ কত টাকা হতো? তাহলে এদিকে হচ্ছে 20 টাকা তার লাভ হতো। তাহলে কত টাকার মধ্যে? এই 90 টাকার মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে ওপরে হচ্ছে 200, তলায় হচ্ছে 9, 200 তলায় 9, এত পার্সেন্ট লাভ। তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 দশমিক, আবার 9 দুগুণে 18, এইভাবে আমাদের কিন্তু শেষ হবে না। 22.22% কিন্তু লাভ হতো। 48 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলককে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি গোলাকার বল তৈরি করা যায়? তাহলে এখানে অর্ধগোলককে গলাচ্ছে, তাহলে অর্ধগোলকের যে ফর্মুলা, অর্থাৎ যখন গলাবে মানে পুরো তার আয়তনটাকেই চেঞ্জ করে দিচ্ছে। প্রথমে অর্ধগোলকের আয়তনকে এই গোলাকার, অর্থাৎ এই যে গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা কতগুলি বল পাবো সেটা আমরা পেয়ে যাব। তাহলে অর্ধগোলকের যে ফর্মুলা সেটা হচ্ছে অর্ধগোলক অর্থাৎ 2/3 πr³। এটাকে ভাগ করতে হবে কি? টোটাল গোলাকার বলা আছে মানে গোলকের আমাদের আয়তন দিয়ে ভাগ করতে হবে, আর গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr³। তার সাথে n গুণ করে দাও। তাহলে এবার প্রথমে এই 3 তো কাটা যাবে, এখানে এই পাই তো কাটা যাবে। তাহলে 2r³ প্রথমে ব্যাসার্ধ বলা আছে 48 সেন্টিমিটার, তাহলে এখানে 48 গুণিত 48 এটা ইকুয়াল টু, প্রথমে এদিকে গোলকের যে ব্যাসার্ধ সেটা বলা আছে 8 সেন্টিমিটার, তাহলে এদিকে হচ্ছে 4 গুণিত 8 গুণিত 8 গুণিত 8। এবার কতগুলি সংখ্যা পাওয়া যাবে? এনগুলি সংখ্যা পাওয়া যাবে। কাটাকুটি আনসার করো। তাহলে এই 3টে 8, এই 48 কেটে কত হবে? 3টে 6 হবে। 2 দিয়ে কেটে 2 দিয়ে কেটে 3, তাহলে 6 6 36 ইন্টু 3, তাহলে 3 6 18, 3 3 9 10, 108। তাহলে কতগুলি সংখ্যা পাওয়া যাবে? 108টি সংখ্যা পাওয়া যাবে। একটি নৌকা সুষম গতিতে 54 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি নৌকাটির গতি 3 কিলোমিটার ঘন্টা বাড়ানো হয় তবে ওই একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা কম সময় লাগে। তাহলে নৌকাটির প্রকৃত গতিবেগ কত? নৌকাটির যে প্রকৃত গতিবেগ সেটা ধরলাম x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই দূরত্বতে যখন যাচ্ছে তখন তখন টাইমটা কত লাগছে? তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে 54/x এই টাইমটা লাগছে। যখন তার গতি 3 কিলোমিটার ঘন্টা বাড়ানো হলো তাহলে তার গতিটা কত? x থেকে 3 কিলোমিটার বাড়ানো হলো মানে x + 3 হলো তার গতিবেগটা। এবার একই দূরত্ব অর্থাৎ 54 কিলোমিটার দূরত্ব যদি যায় তাহলে এবার টাইমটা কত লাগছে? তাহলে 54/x + 3 মানে দূরত্ব বাই গতিবেগ। এটাতে যাওয়াতে তার 3 ঘন্টা কম সময় লাগে। তাহলে এটাও আমরা টাইম পেলাম, এটাও টাইম পেলাম, মানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু টাইম হয়। এবার টাইম কি বলা আছে? কম বলা আছে। কম বা বেশি বলা থাকুক মানে পার্থক্য বলা আছে। তাহলে এই পার্থক্যটা কত বলা আছে? 3 ঘন্টার পার্থক্য বলা আছে। এবার এক্সের জায়গায় আমাদের এক্সের কোনো একটা মান পুট করো।
নাহলে এখানে আমাদের লসাগুতে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্রথম অপশান 6 আছে, তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 54কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 6 9 54, এদিকে 54 প্লাস 6 প্লাস 3 9, তাহলে এদিকে 6 9 54 আর এদিকে 6 9 54। তাহলে এটা ইকুয়াল টু কত বলা ছিল 3 বলা ছিল, আর এটা ইকুয়াল টু মাইনাস করলে 3 হবে, আর 3 ইকুয়াল টু 3 বলা আছে, মানে এটা আমাদের স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে নৌকাটির যে প্রকৃত গতিবেগ এক্সের ভ্যালু কত ধরলাম 6 ধরলাম, তাহলে এই 6 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস এতদূর পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসটা আসছে জিআই এর। ঠিক আছে, এই শিফট যেটা করলাম যে 22 ফেব্রুয়ারি 2024 সেকেন্ড শিফট সলভ করলাম, এই সেকেন্ড শিফটেরই জিআই এর ক্লাস আনবো এরপরে। ঠিক আছে, তো পরের ক্লাসে দেখা হচ্ছে।